ডক্টর ইউনূস মোদির বৈঠক নিয়ে যা বললেন পার্থ। আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না বললেন আক্তার। হেফাজতের সঙ্গে বিএনপির বৈঠক, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে বলছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো সংবিধান সংস্কার, বিএনপির অবস্থান কি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস মোদির বৈঠক নিয়ে যা বললেন পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক যে আলোচনা হয়েছে তা আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার। আমরা সবাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি, তাদের পাশে রয়েছি যাতে অন্তর্বর্তীকালীন সরকার কোনো মতেই ব্যর্থ না হয়। বিজেপি চেয়ারম্যান আরো বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে, তবে আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আর প্রয়োজনীয় সংস্কারগুলো হবে, আর যেগুলো হবে না সেগুলো জনগণের নির্বাচিত সরকার করবেন। পার্থ আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করবে সেগুলো আমরা এখনো নিশ্চিত হইনি। সংস্কারের ওপর আগামীতে অনেক কিছু নির্ভর করে। আগামীতে কেমন নির্বাচন হবে, প্রার্থী কারা হবেন বা হতে পারবেন। এছাড়াও তিনি বলেন, আগামী নির্বাচনে বিজেপি দল গোছাচ্ছেন, বিজেপি আগের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী দল। আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না বললেন আক্তার। বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাতে করে কোনোভাবেই এই দলের পুনর্বাসনে মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করেন, তাদের আইনের কাছে সোপর্দ করার কথাও বলেন তিনি। আক্তার বলেন, জাতীয় নাগরিক পার্টির কোনো প্রোগ্রামে কোনোভাবেই যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হওয়ার মতো সাহসও দেখান, আমরা তাদের প্রতিহত করব, আমরা তাদের আইনের কাছে সোপর্দ করব। আমরা মনে করি যারা বাংলাদেশে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছেন তারা কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখেন না। হেফাজতের সঙ্গে বিএনপির বৈঠক, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে বলছে বিএনপি। আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমদ বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী এ বিচার সম্ভব, জনগণ সেই বিচার মেনে নেবে। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে, প্রত্যেক বিভাগে একটি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। তিনি বলেন, আমরা সংস্কার চাই, বিচার চাই, তবে তা হতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রধান উপদেষ্টা একাধিকবার ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেছেন, কিন্তু বর্তমানে নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য শোনা যাচ্ছে। কখনো বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, আবার কখনো জুন থেকে ডিসেম্বর, আবার ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানায়। তিনি আরো বলেন, আমাদের দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারাও একমত হয়েছেন। সংবিধান সংস্কার, বিএনপির অবস্থান কি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত অন্তর্বর্তী সরকারের কমিশনগুলোর প্রস্তাবনাগুলি নিয়ে বিএনপির মতামত বিভক্ত। কিছু প্রস্তাবের সঙ্গে তারা পুরোপুরি ঐক্যমত পোষণ করেছে এবং কিছুর সঙ্গে আংশিক। অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবের বিরুদ্ধে দলটি অবস্থান নিয়েছে। ফলে অনেকে মনে করছেন বিএনপি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি নামান্তর বলে গণ্য হচ্ছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মূল কারণ ছিল শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত। এই উদ্দেশ্যে সব দলমত গোষ্ঠীর মানুষ একত্রিত হয়েছিল। আগস্টের ৩ তারিখে শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা তুলে ধরলেও এজন্য কোনো কর্মপরিকল্পনা ছিল না। এই পরিপ্রেক্ষিতে বিএনপি এখন দাবি করতে পারে তারা বর্তমান প্রস্তাবিত উপায়ের সঙ্গে দ্বিমত পোষণ করছে। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের একটি উপায় বটে, তবে একমাত্র নয়। তাই কমিশনের কিছু সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপি দ্বিমত প্রকাশ করায় দলটিকে গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি হিসেবে উপস্থাপন করা যায় না। সব সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার জায়গা এটি নয়। সব ধরনের বিষয় নিয়ে কথা বলার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ জ্ঞান ও লেখকের নেই। আমি এ আলোচনা শুধু সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত গণভোট এবং সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত মূলনীতি সংশোধন সংক্রান্ত প্রস্তাব নিয়ে কথা বলবো। বর্তমান সংবিধান অনুযায়ী এক কক্ষ বিশিষ্ট সংসদের সংবিধান সংশোধনের জন্য 2/3 সংসদ সদস্য সমর্থন প্রয়োজন। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে 2 কক্ষ বিশিষ্ট সংসদে 2/3 সদস্যের সমর্থনের পর গণভোট
গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। বিএনপি 2 কক্ষ বিশিষ্ট সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের বিরোধিতা করেনি, তবে গণভোটের শর্তের সঙ্গে দ্বিমত পোষণ করে। অনেকে মনে করেন বর্তমান পদ্ধতি অনুযায়ী সংবিধান পরিবর্তন সহজ হওয়ার কারণে আওয়ামী লীগ জেনেতনেভাবে নির্বাচন পরিচালনা করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে, যা দেশকে গভীর রাজনৈতিক সংকটে ফেলেছে। প্রশ্ন হলো, কমিশনের প্রস্তাব অনুযায়ী সাধারণ নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, কিন্তু রাজনৈতিক সরকারের অধীনে আয়োজিত গণভোটের নিরপেক্ষতা কে নিশ্চিত করবে? সুতরাং বিএনপির গণভোটের বিরোধিতাকে গণ অভ্যুত্থানের দাবির বিরোধিতা হিসেবে দেখা ঠিক হবে না। এটি বরং বাংলাদেশের বাস্তবতা বুঝে একটি বড় দলের উচিত আচরণ প্রদর্শন। যারা বাংলাদেশের বর্তমান সংবিধানকে ফ্যাসিবাদী ব্যবস্থার রক্ষক মনে করেন, তারা আসলে যে সংবিধানকে তাক করে গুলি ছোড়েন তা পঞ্চম সংশোধনীর পূর্ববর্তী এবং পঞ্চদশ সংশোধনীর পরের সংবিধান। পঞ্চম সংশোধনীর পরে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা যে অর্থ দাঁড়ায় তা বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত মূলনীতিগুলোর সঙ্গে অনেকাংশে মিলে যায়। জাতীয়তাবাদ প্রত্যয়টি এখানে শুধু বাঙালি জাতীয়তাবাদকে নির্দেশ না করে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলার কারণে তা বহুত্ববাদী মূল্যবোধকেও লালন করে। এছাড়া সমাজতন্ত্র শব্দটি সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে ব্যবহৃত হয়েছে, যা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত স্বাধীনতার চেতনাকে সমর্থন করে। এই পরিপ্রেক্ষিতে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত মূলনীতি অনুসরণে বিএনপির অনিচ্ছা মানে এই নয় তারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার সুপারিশ নিয়ে লিখিতভাবে দলীয় মতামত জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের মূলনীতি নিয়ে প্রস্তাবনায় যে ধরনের পরিবর্তনের প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন দিয়েছে তাতে তাদের কাছে মনে হয় 1971-এর মুক্তিযুদ্ধ, 2024-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে। এটি জরুরি বলে দলটি মনে করে না। অন্যদিকে কারো কারো মতে 1971-এর মুক্তিযুদ্ধ এবং 2024-এর গণঅভ্যুত্থান সমগোত্র না হলেও 1971-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে 2024-এর গণঅভ্যুত্থানকে দেখা যায়। তারা বলেন, 1971 সালে পাকিস্তানি শস্য নিষ্পেষণের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল তা 2024 সালে দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে তুলনীয়। তাদের উদ্দেশ্য বলা যায় 1979 সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান সংবিধানে যুক্ত করেন রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ ও জোরদার করিতে সচেষ্ট হইবেন। ইতিহাস সাক্ষ্য দেয় এই অনুচ্ছেদ অন্তর্ভুক্তির পেছনে মূল কারণ ছিল দিল্লির ক্ষমতা বলয় থেকে বাংলাদেশকে বের করে আনার বিষয়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এদিক থেকে 2024-এর গণঅভ্যুত্থানকে 1971-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার বদলে এবং 1975-এর জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের ধারাবাহিকতা হিসেবে দেখা যায়। সুতরাং মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে 2024 সালের গণঅভ্যুত্থানকে উপস্থাপন করার চেষ্টাকে বিএনপি ঐতিহাসিক ভুল বলে মনে করলে সেটাকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী শক্তি হিসেবে বিবেচনা করা যৌক্তিক হবে না। সংস্কার সম্পর্কিত আলোচনায় বিএনপিকে অন্তর্বর্তী সরকারকে আস্থায় নেওয়া আবশ্যক। এই আস্থা অর্জনের লক্ষ্যে দলটিকে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা সহ তাদের অন্যান্য সংস্কার প্রস্তাব কেন সংস্কার কমিটির প্রস্তাবের চেয়ে উত্তম বা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে অধিকতর সহায়ক তা স্পষ্ট করতে হবে। বিএনপি এবং অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ এবং আগামীতে আরও অংশ নেওয়ার আশ্বাস আমাদের আশাবাদী করে তুলেছে। এর ফলে একটি ঐক্যবদ্ধ সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা জেগেছে, যা থেকে সবার মালিকানাধীন একটি নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি তৈরি হবে। এই সময় বাংলাদেশের জনগণের রাষ্ট্রের মালিকানার অনুভূতি তীব্রভাবে প্রয়োজন, যা তাদের রাষ্ট্র গড়ার কাছে আরও সক্রিয় করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।